হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। খুব দ্রুতই কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার দিয়ে দিবে। আর তাই এখন থেকেই আপনারা অল্প অল্প করে প্রতিদিন প্রিপারেশন নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের 47-74 কোটার ম্যাথগুলো সমাধান করে দেখাবো। তো প্রথমে ১ নম্বর অঙ্কটায় আছে √289 এর বর্গমূল কত? যখন এই ৩টে সংখ্যার বর্গমূল চাইবে তখন আমরা কি করব? লাস্টের যে ২টা সংখ্যা থাকবে সেই ২টা সংখ্যা যোগ করে দেব। অর্থাৎ ৮ আর ৯ যোগ করলে হয় ১৭। আর এই ১৭ কে আমাদের এখন বর্গমূল করতে হবে। কিন্তু দেখুন ১৭ কে যদি বর্গমূল করা যায় শুধুমাত্র ১ ছাড়া ১৭ কে কিন্তু আর কোনো কিছুতেই ভাঙা যাবে না। আর যখন কোনো সংখ্যাকে শুধুমাত্র ১ দিয়েই ভাঙা যায় তখন সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ ১৭ পূর্ণবর্গ সংখ্যা নয়, ১৭ হচ্ছে একটা আ অমূলদ সংখ্যা। অতএব এর উত্তর হচ্ছে √289 একটি অমূলদ সংখ্যা। ২ নম্বর অঙ্কে দেখুন এখানে বলা হয়েছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? তো আমাদের এখানে দেখুন দেয়া রয়েছে কি প্রতি মিনিটে ১২ বার ঘুরবে। আর চেয়েছে কত সেকেন্ডে, অর্থাৎ ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে। মিনিটকে আমরা এখন সেকেন্ডে পরিণত করে নেব, অর্থাৎ ১ মিনিট সমান ৬০ সেকেন্ড। তাহলে দেখুন আমাদের বলছে যে প্রতি মিনিটে ১২ বার ঘুরে, অর্থাৎ আমরা লিখতে পারি যে ৬০ সেকেন্ডে চাকাটি ১২ বার ঘুরে। অতএব আমরা লিখছি এখন ৬০ সেকেন্ডে ঘুরে হচ্ছে ১২ বার। আর আমাদের এখন লিখতে হবে যে ১ সেকেন্ডে কতবার ঘুরে, অর্থাৎ ১ যখন ঘুরে ১ সেকেন্ডে হয় মানে কম ঘুরে তাহলে ভাগ হবে ১২/৬০। এখন আমাদের প্রশ্ন চেয়েছে যে চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে, অর্থাৎ ৫ সেকেন্ডে ঘুরে ১২/৬০ আর উপরে ৫ চলে গেল। ৫ দিয়ে ১২ কে কাটলে হয় ১২, ১২ কে ১২ দিয়ে কাটলে হয় ১, অর্থাৎ একবার ঘুরে। এখন দেখুন আমাদের যেকোনো সাইকেল কিংবা মোটরসাইকেল বা আপনারা গরুর গাড়ির যেকোনো চাকাই বলেন না কেন, এটা হচ্ছে রাউন্ড শেপের, আর রাউন্ড শেপের সবকিছু হচ্ছে ৩৬০ ডিগ্রি। তো যেহেতু চাকাটি একবার ঘুরবে, একবার মানে হচ্ছে ৩৬০ ডিগ্রি। অতএব আমরা এখন লিখতে পারি যে আম আ চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে? ৩৬০ ডিগ্রি ঘুরে। এটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখুন ৩ নাম্বার প্রশ্ন এখানে রয়েছে একটা দশমিকের অঙ্ক। এখানে রয়েছে 0.4 ইন্টু 0.02 ইন্টু 0.08 সমান কত? এটা হচ্ছে একটা দশমিকের অঙ্ক। প্রত্যেক প্রাইমারিতে কিন্তু আ ২ টা কিংবা ১ টা করে দশমিকের অঙ্ক দিয়েই থাকে। তো আপনারা এই চ্যাপ্টারটা একটু ডিপলি করবেন, আর এটা কিন্তু খুবই সহজ। তো এখন আমি অঙ্কটা এভাবে খাতায় উঠিয়ে নিয়েছি। এখন দেখুন দশমিকের পরে কিন্তু 0 বাদে কিছু সংখ্যা রয়েছে। আমরা সরাসরি এই সংখ্যাগুলোকে গুণ করে নিব। অর্থাৎ ৪ দুগুণে ৮, ৮ ৮ ৬৪। এখন আমরা ৬৪ লিখে নিলাম। তো দেখুন প্রথমে 0 তারপরে পয়েন্ট দিয়ে কিছু সংখ্যা রয়েছে। তো 0 র পরে যে সংখ্যাগুলো, অর্থাৎ কয়টার পরে দশমিক আছে? এপাশে ২ টা, এপাশে ২ টা, এখানে একটা ৫ টা। তো আমাদের সংখ্যা রয়েছে ২ টা। এখন আমরা ৩ টা 0 নিয়ে নিলাম। তারপর পয়েন্ট, তারপরে 0 আছে যেটা এটাই। তো উত্তর হচ্ছে 0.00064। পরবর্তী ৪ নম্বর অঙ্কটায় দেখুন দেওয়া রয়েছে যে ১০% হার মুনাফায় ৳২,০০০ ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি? এই ধরনের অঙ্কে যখনই চক্রবৃদ্ধি কথাটা থাকবে উল্লেখ, তখনই আমাদের একটা সূত্র লিখে নিতে হবে। আর সেটা হচ্ছে C সমান P ইন্টু 1 প্লাস R ইন্টু N। এখন কথা হচ্ছে আপনাদেরকে সূত্র লিখতে তো হবে না। আগে আপনাদেরকে C, তারপর P, R, N এর যে নামগুলো সেটা আপনাকে বুঝতে হবে। তো আমরা জানি হচ্ছে C সমান হচ্ছে মূলধন। আর এই যে P সমান হচ্ছে মুনাফা। সরি আমি এখানে পার্সেন্টেজ লিখে ফেলছি। P সমান হবে হচ্ছে মুনাফা। অর্থাৎ এই যে ২০০০ যে সংখ্যাটা আছে সেটা। আর এই যে দেখতেছেন R সমান হচ্ছে আমাদের এখানে হচ্ছে হার। এই যে ১০% যেটা আছে R সমান আমাদের এটা হচ্ছে সুদের হার। তো এখন আমরা সূত্রটা লিখে নেব। তো এখানে দেখুন সি সমান কিন্তু মূলধন ছিল, অর্থাৎ সি সমান হচ্ছে আমাদের এটা বের করতে হবে, অর্থাৎ আর এখন আমাদের বের করতে হবে পি এর মান। পি এর মান কত? মূলধন হচ্ছে ২০০০ টাকা। সূত্রের ১ প্লাস এই যে আর হচ্ছে সুদের হার। সুদের হার কত? ১০%। এখন পার্সেন্টেজ জানি সবসময় ১০০ এর সাথে, অর্থাৎ ১০/১০০। আর এন সমান হচ্ছে আমাদের সময়, অর্থাৎ এন সমান কত হচ্ছে ২ বছর। এখন ২ বছর আমরা স্কয়ার করে দিলাম। পরবর্তী লাইনে ২০০০ টা বসে গেল। তারপর ১ প্লাস ১০/১০০ এটাকে আমরা লসাগু করলে হয় ১০। ১০ একে ১০০ একে ১০০ আর ১০০ মিলে গেলে থাকে ১০, এটাকে স্কয়ার করে দিলাম। তাহলে এখন আমরা আবার ২০০০ বসিয়ে দিলাম। ১০০ আর ১০ যোগ করলে হয় ১১০, আর নিচে ১০০ থাকলো নিচে স্কয়ার। এখন আমরা কাটাকাটি করব। ১০ ১০ কে ১০০ আর ১০ ১১ ১১০। ২০০০ গুণ ১১/১০ স্কয়ার। আবার ২০০০ লিখলাম, যে এখানে যেহেতু স্কয়ার আছে ১১/১০ এটা আমাকে ২ বার লিখে নেব। যদি এখানে ৩ বার থাকতো তাহলে আমরা ৩ বার লিখতাম। তারপর এই যে ১০ এর ২টা 0 আছে সেটা কেটে দিলাম, ২০০০ এর সাথে ২টা 0 থাকলে এই পাশে ২০ আর ওই সাইডে হচ্ছে ১১ ১১।
এখন এই 20 গুণ 11 গুণ 11 যে সংখ্যাটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের গুণ করলে হয় ২,৪২০ টাকা। আর এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। যারা কোনো ম্যাথ বুঝতে পারবেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন দেখুন আমাদের ৫ নম্বরটা অঙ্কটায় বলা হয়েছে যে 0.0001 এর বর্গমূল কত? যখনই কোনো বর্গমূল করতে বলে তখন কিন্তু আমাদের সেই সংখ্যাটা আ কমে যায়। অর্থাৎ আমরা যদি ৪ কে বর্গমূল করি হচ্ছে ২ হয়। তো এখন আমরা সংখ্যাটা রুট ওভার দিয়ে আ কভার করে নিব। অর্থাৎ রুট ওভার 0.0001। এখন এটাকে রুট করলে আমাদের হচ্ছে পয়েন্টের উপর ওই পাশে যে কয়টা সংখ্যা থাকবে সেটা কমে ডাবলের হাফ হয়ে যাবে। অর্থাৎ এখানে 0.001 আছে, এখানে ২ টা 0 এর জায়গায় একটা 0 হবে আর একটা ১ হবে। অর্থাৎ 0.01। এখন এটাকে আমরা আ বর আ স কভার করে নিলে বর্গ করলে কি হবে? রুট ওভার আর বর্গ উঠে যাবে, উঠে থাকবে 0.01। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখুন এখন আমাদের ৬ নম্বর অঙ্ক। এটা হচ্ছে 0.1 এর বর্গমূল কত? এখানে কিন্তু ১ এর আগে কিন্তু 0 দিইনি। এটাকে আমাদের সরাসরি ক্যালকুলেশন করতে হবে। তো 0.1 এর যদি আমরা রুট ওভার করি তাহলে থাকতে হচ্ছে আমাদের 0.3161 এটা থাকবে। তো এখন আমরা লিখতে পারি হচ্ছে 0.31 প্রায়। এখানে প্রায় কেন লিখছি? এই যে 61, 62 এটা কিন্তু পরপর হতেই থাকবে এজন্য। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর ৭ নম্বর অঙ্কটায় বলা হয়েছে যে ১ কে ২ ভাগ করলে কত হবে? তো দেখুন আপনার কাছে এখন ৳১ আছে। এখন আপনাকে যদি বলা হয় এই ৳১ ২ জনকে আপনি ভাগ করে দিবেন। তাহলে আপনি কি করবেন? ৫০ পয়সা করে ২ জনকে ভাগ করে দিতে পারবেন। আবার যদি আপনাকে বলে যে আপনার কাছে একটা আম আছে, আমটাকে আপনি ২ জনের মাঝে সমান করে ভাগ করে দিতে পারেন। তাহলে আপনি কি করবেন? হাফ, হাফ করে তাদেরকে দিয়ে দিবেন। আবার যদি বলে ৳১ সমান ১,০০০ পয়সা, এটা তো সবাই জানে। তাহলে ২ জনের মধ্যে ভাগ করে দিলে কত থাকে? ৫০০ পয়সা করে থাকে। তাহলে দেখুন ৳১ কে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? ৫০ পয়সা করে, হাফ করে, আবার হচ্ছে ৫০০ পয়সা করে। তো এর উত্তর হবে যে ৩ টাই আমাদের যেহেতু হচ্ছে উত্তর হবে সবগুলাই। ৮ নম্বর অঙ্কটা দেখুন দেওয়া রয়েছে যে একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে তত ছোট সংখ্যাটি কত? এই ধরনের অঙ্কগুলো অনেকে এক্স ধরে করে, কিন্তু আমি এক্স ধরে না করে সরাসরি করে দিছি। দেখুন এই যে যে দুইটা সংখ্যা থাকবে সেই দুইটা সংখ্যা সরাসরি আমরা যোগ করে দিব, দিয়ে এই দুইটা সংখ্যাকে আমরা ২ দ্বারা ভাগ করে দিব। তো ৮৩০ আর ৭৪২ যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে ১৫৭২ হচ্ছে। এখন এই ১৫৭২ কে আমরা ২ দ্বারা ভাগ করব। তো ২ দ্বারা ভাগ করলে আমাদের উত্তর হচ্ছে ৭৮৬। তো এখন এই ৭৮৬ হচ্ছে আমাদের ৮ নম্বর প্রশ্নের উত্তর। আর এ ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেকবার প্রাইমারিতে একটা করে থাকেই। আপনারা একটু বিশ্লেষণ করলেই দেখবেন। ৯ নম্বর অঙ্কে বলা হয়েছে দেখুন যে ৩০ লাখ টাকা ব্যাংকে রাখার ৭.১-২ বছর পর আসল টাকার ১.১-৪ অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত? আমাদের ম্যাথে বলছে কি বার্ষিক সুদের হার কত? অর্থাৎ আমাদের সুদের হার বের করতে হলে আগে আমাদের মেন যে সূত্রটা সেটা জানতে হবে। অর্থাৎ I সমান PNR/100। এখন আমাদের বের করতে বলছে কি সুদের হার। এখন সুদের হার আপনি কিসে বের করবেন সেগুলো আপনাদের জানতে হবে। অর্থাৎ মেন যে সূত্রটার বিশ্লেষণ সেটা জানতে হবে। তো এখন আমরা দেখুন যে এই যে আর সূত্রের ভিতর যে আর আছে, আর সমান হচ্ছে সুদের হার। আর পি তে হচ্ছে মুনাফা বা পার্সেন্টেজ, এটা হচ্ছে এই যে আসল যে টাকা হয় সেটা। আর এন তে হচ্ছে সময়, যে কত বছরের জন্য সেটা। তো আমাদের চাইছে সুদের হার, অর্থাৎ সুদের হার আমরা বের করব কি দিয়ে? আর দিয়ে। তো আর দিয়ে যে আমরা এখানে লিখবো, এখন আমাদের এই সূত্রটা কিন্তু উল্টে যাবে। তো এখন আমরা লিখবো আই গুণ ১০০/PN। এখন দেখুন আমাদের এখানে আয়ের মান আগে বের করে নিতে হবে। তো দেখুন এখানে বলছে যে ৩০ লক্ষ টাকা ব্যাংকে রাখা ৭.১-২ বছর পর আসল টাকার ১.১-৪ অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত? অর্থাৎ আসল টাকার উপরে যে ইন্টারেস্ট বা মুনাফাটা বের করতে হবে, তাহলে আমরা পার্সেন্টেজটা পাবো। তো এখন আমরা এখানে লিখবো হচ্ছে আসল হচ্ছে কত টাকা? আস হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে আসল ৩০ লক্ষ টাকা গুণ এই যে পূর্ণ, অর্থাৎ এই বলছে না ৭.১-২ বছর পর আসল টাকার ১.১-৪ অংশ, অর্থাৎ আসল আর এটা গুণ করতে হবে। তাহলে ১-এর ৫/৪ কেন হলো? যে ১.১-৪ এটা হচ্ছে ৪-১-৪ উপরে ১ ৫। এই ৫×৪। তো আমরা যদি ৪ দিয়ে ৩০ লক্ষকে এখন কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে ৭৫,০০০ টাকা। এখন এই যে ৭৫,০০০ আর এই যে পাশে ৫ রয়েছে, এই দুইটা যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে হবে ৩,৭৫,০০০ টাকা। আর এই ৩,৭৫,০০০ টাকা হচ্ছে কি আয়ের মান। আয় সমান কি ইন্টারেস্ট বা হচ্ছে সুদ। তো এখন আমরা আয়ের মান বসিয়ে নিলাম। তারপর হচ্ছে এই যে সূত্রের ১০০।
এখন হচ্ছে পি এর মান। পি মানে কি? পি মানে হচ্ছে মুনাফা। তো আমাদের এই যে আসল যে টাকা সেটা হচ্ছে পি। তো আসল টাকা হচ্ছে 30 লক্ষ টাকা গুণ এন। এন তে হচ্ছে সময় কত দেওয়া ছিল? 7 × 1 = 2, অর্থাৎ আমরা এখানে ভেঙে পাইছি 15/2, অর্থাৎ উল্টে যাবে গুণ করার সময় 2 উপরে 15 নিচে। এখন দেখুন উপরের 3টা শূন্যর সাথে নিচে 3টা শূন্য কেটে দিলাম, 100 2টা শূন্যের সাথে নিচে যে 2টা জিরো আছে সেটা কেটে দিলাম। এখন আমরা 15 দিয়ে যদি 375 কে কাটি তাহলে কত হচ্ছে? দেখুন আমরা এখন কাটি হচ্ছে, যদি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 3 × 5 = 15, আর উপরে হচ্ছে 5 × 75 হচ্ছে কত? 375। আবার যদি কাটি 5 × 25 = 75, তাহলে 25 × 2 = 50, আর নিচে রয়েছে 3, অর্থাৎ 50-কে 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 3 × 6 = 48, থাকে 2, আর এপাশে 10, অর্থাৎ 16 × 2 = 3 হচ্ছে এই ম্যাথের আনসার। অর্থাৎ সুদের হার হচ্ছে 16 × 2 = 3%। 10 নম্বর অঙ্কটায় দেখুন এখানে বলা হয়েছে যে 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ হওয়ার সম্ভাবনা কত? এখানে এই যে দৈব চয়ন পদ্ধতির যে ম্যাথ, সে ম্যাথ এখানে আমরা কি করতে পারি? এখানে বলেছে যে বর্গর কথা, অর্থাৎ 1 বর্গ করলে কি হয়? স্কয়ার করলে 1 হয়, 2 স্কয়ার করলে 4 হয়, 3 স্কয়ার করলে 9 হয়, 4 স্কয়ার করলে 16 হয়। তো দেখুন আমরা এখন এখানে বলছে যে 1 থেকে 440 কোন সংখ্যাগুলোর একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ হওয়ার সম্ভাবনা কত? 1 থেকে কত বলছে? 440। তো আমাদের এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা বর্গ করলে, অর্থাৎ স্কয়ার করলে আমাদের হচ্ছে 440 হচ্ছে। তা আমরা যদি এখানে 22কে যদি একবারে, আমি এখানে 20-22 এর পরে হিসাব করতেছি। 22কে যদি করি তাহলে কিন্তু 440 হচ্ছে না, দেখুন। এখানে হচ্ছে 444 এ যাবে। অর্থাৎ 6কে স্কয়ার করলে 36, 7কে স্কয়ার করলে 49, 8কে 8 8 64 হবে এরকম। তো 20কে যদি আমরা ধরি, দেখুন 20কে স্কয়ার করলে কিন্তু এই যে 440 হয়ে যাচ্ছে। তো আমরা 20কে স্কয়ার করলে 40 হচ্ছে, তো আমরা এখানে লিখতে পারি যে 440কে আমরা কি করব? 20 দিয়ে ভাগ করব। কারণ আমি প্রথমে সরি 22 লিখে ফেলছিলাম। তো 20 দিয়ে যদি আমরা এখানে 440কে যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখুন 20 এর একটা 0 এর সাথে 440 এর যে 0 আছে সেটা কাটাকাটি হয়ে যাবে। তারপরে 2 দিয়ে যদি আমরা 44কে কাটি তাহলে হচ্ছে 22। তাহলে উপরে কিন্তু কিছুই থাকতেছে না, 1 ধরে নিতে হবে। তাহলে হচ্ছে উপরে 1, নিচে 22, আর এটাই হচ্ছে দৈব চয়ন পদ্ধতিতে বর্গ হওয়ার সম্ভাবনা। এটা অ্যান্সার। 11 নম্বর অঙ্কটা এখানে বলা হয়েছে যে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোনো আসল কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? এই ধরনের অঙ্কে, সুদ কষার অঙ্কে যখনই এই যে দ্বিগুণ কথাটি উল্লেখ থাকবে তখনই একটা সূত্র হবে। এখানে যত বলবে হচ্ছে দ্বিগুণ, অর্থাৎ দ্বিগুণ থাকলে 2 হবে, 3 গুণ থাকলে 3 হবে, 4 গুণ থাকলে 4 হবে। অর্থাৎ যে যত গুণ থাকবে তত থেকে 1 মাইনাস করতে হবে, গুণ শতকরার 100, আর এই যে বার্ষিক যে হার থাকবে, সুদের হার দেওয়া থাকবে সেটা নিচে বসিয়ে দিতে হবে। তাহলে 2 এর থেকে 1 মাইনাস করলে কত হয়? 1 গুণ সূত্রের 100/5। 5 দিয়ে যদি 100কে কাটা হয় তাহলে কত হয়? 20। আর এই 20কে 1 এর সাথে গুণ করলে কিন্তু 20ই হয়। তাহলে হচ্ছে 20 হচ্ছে কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? 20 বছরে। অর্থাৎ যত গুণ থাকবে তত দিয়ে মাইনাস করে সূত্রের 100 দিয়ে 5 দিয়ে ভাগ করলে আপনার অ্যান্সার বেরিয়ে যাবে। 12 নম্বর অঙ্কে বলা হয়েছে যে কোন সংখ্যার 2/7 অংশ 64 এর সমান। অর্থাৎ বলেছে কোন সংখ্যার, অর্থাৎ কোন সংখ্যা সেটা বলে নাই। তো আমরা এখানে একটা সংখ্যা ধরে নিতে পারি। তো আমরা এখানে লিখতে পারি যে মনে করি সংখ্যাটি হচ্ছে x। এখন আমাদের বলেছে যে কোন সংখ্যার 2/7 অংশ, অর্থাৎ কোন সংখ্যার সাথে 2/7 অংশ গুণ হবে। অতএব এখানে লিখতে পারি x গুণ 2/7 সমান হচ্ছে কত? 64। তখন এই যে x এর সাথে 2 কি হবে? গুণ হয়ে যাবে, আর যে 7 আছে সেটা থাকবে। অর্থাৎ আমরা এখানে আড়াআড়ি গুণ করে দেবো, অর্থাৎ 2x সমান হচ্ছে 7। 2x/7 সমান 64, বা 3x সমান হচ্ছে 64 গুণ 7, আড়াআড়ি গুণ। অতএব x সমান 64 গুণ 7 বাই এই যে 2 উপরে নিচে চলে আসলে 2 দিয়ে 64কে কাটলে হচ্ছে 32 হয়। এখন 32 গুণ 7, অতএব 224। অতএব x সমান 224, আর 224 হচ্ছে আনসার। 13 নাম্বার প্রশ্নে আমাদের এখানে বলা হয়েছে যে অজানা সংখ্যাটি কত? তো দেখুন 4 6 9 6 14 6 দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের এখানে 6 কিন্তু একটা কমন জিনিস রয়েছে যে 6।
একটা একটা সংখ্যার পরে 6 দিয়ে রাখছে। তো দেখুন এখানে আছে 4, 9, 14। আমরা 6 গুলো বাদ দিলে এখানে থাকে 4, 9, 14। তো দেখুন 4 রয়েছে আর এখানে রয়েছে 9। এখন 4 এর সাথে কত যোগ করলে 9 হচ্ছে? 5। আবার এখানে 9 রয়েছে আর 14 রয়েছে। এখন 9 এর সাথে কত যোগ করলে আমাদের 14 হচ্ছে? 9 এর সাথে 5 যোগ করলে 5 হয় 14 হবে। 14 র সাথে কত যোগ করলে আবার পরবর্তী সংখ্যা হবে? 5 যোগ করলে এই যে পরবর্তী সংখ্যা 19 বেরিয়ে গেল। অর্থাৎ আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে 19। তো দেখুন 14 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে লুপ্ত সংখ্যাটি কত? 81, 27, ... 3, 1। দেখুন আমাদের এখানে মানে বামে 2টা সংখ্যা, ডানে 2টা সংখ্যা দেওয়া আছে। মাঝখানের সংখ্যাটা আমাদের বের করতে হবে। দেখুন এখানে বলা হয়েছে যে 81, 27। তো 81 থেকে 27 যদি আমরা এখানে স্কোয়ার করি, 81 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে দেখুন 3 দুগুণে হচ্ছে 6, হাতে 1 আর 21 হাতে 2, অর্থাৎ 3 7 21 হাতে 27। 81 কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 27। 27 কে যদি আবার 3 দিয়ে ভাগ করি হয় এখানে হচ্ছে 9, 3 নং 27। 9 কে আবার 3 দিয়ে ভাগ করলে হচ্ছে কিন্তু 3 হচ্ছে। 3 কে আবার 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 1। অর্থাৎ আমাদের লুপ্ত সংখ্যাটা হচ্ছে 9। 15 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে যে 1 হতে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? এই ধরনের অঙ্কে আগে আমাদের সূত্র লিখতে হবে। শেষ পদ ইনটু শেষ পদ প্লাস প্রথম পদ বাই 2। তো এই যে এই ধরনের অঙ্কে এই সূত্রটা কেন হবে? কোন ধরনের এরকম কেন হবে সূত্রটা? এই যে বলেছে না 1 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, অর্থাৎ ক্রমিক সংখ্যাসমূহের যোগফল যখন হবে তখন এই সূত্রটা হবে। অর্থাৎ শেষ পদ হচ্ছে 100 আর এখানে আবারও এই যে 100 ইনটু শেষ পদ প্লাস প্রথম পদ। 100 যোগ 1 বাই n সমান হচ্ছে 2। এটা হচ্ছে সূত্রের 2। এখন এই 2 দিয়ে আমি এই যে উপরের 100 কে কাটবো। মানে 2 দিয়ে যদি 100 কে কাটি কত হয়? 50। এই 50 লিখে দিলাম আর এই যে ইনটু 100 যোগ 1, 101, 50 আর এই 101 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 5050। এটা হচ্ছে অ্যান্সার। 16 নম্বর অঙ্কে দেখুন বলা হয়েছে যে 1 থেকে 11 পর্যন্ত ক্রমিক এর স্বাভাবিক সংখ্যার গড় কত? আগের অঙ্কেই কিন্তু আমরা আপনাদেরকে বোঝাই দিলাম যে ক্রমিক বা স্বাভাবিক সংখ্যার গড় যখন থাকবে তখন কি সূত্র হবে? যে শেষ পদ যোগ প্রথম পদ বাই 2। তো আমরা এখন সূত্রটা লিখে নিয়েছি, শেষ পদ যোগ প্রথম পদ বাই সূত্রের 2। তো আমাদের এখানে শেষ পদ কোনটা? 11 আর প্রথম পদ হচ্ছে 1। অর্থাৎ আমরা এখানে পাঠাইনি 11 যোগ 1 বাই 2। তো 11 আর 1 যোগ করলে হয় 12 আর যে সূত্রের 2 আছে এটা আমরা এখন লিখে নেব। তো 2 দিয়ে 6 কে কাটলে হয় 12 কে কাটলে হয় 6 আর এই 6 হচ্ছে আমাদের অ্যান্সার। 17 নম্বর অঙ্কে এখানে দেওয়া রয়েছে যে 2 প্লাস এক্স প্লাস 3 সমান 3 ইন্টু এক্স প্লাস 2 হলে এক্স এর মান কত? তো আমাদের এখানে এক্স এর মান বের করতে বলছে। তো আমরা এখন সরাসরি যে অঙ্কটা আবার খাতায় উঠায় নিচ্ছি। তো দেখুন এখন উঠায় নিচ্ছি। এখন এই যে 2 প্লাস এক্স এটা আমরা বসায় নিলাম ব্র্যাকেট উঠিয়ে, প্লাস 3 সমান 3 ইন্টু এক্স অর্থাৎ 3x প্লাস 3 দুগুণে 6। বা এখন আমরা এক্স এর 3 আর 2 যোগ করে কত হচ্ছে? 5, অর্থাৎ x প্লাস 5 সমান 3x প্লাস 6। আমরা x গুলো এক সাইডে করে নেব। এই পাশে 3x, এই পাশে প্লাস রয়েছে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ x মাইনাস 3x সমান 6। এই পাশে প্লাস 5, ওই পাশে গেলে মাইনাস হবে, অর্থাৎ মাইনাস 2x। আচ্ছা 3x থেকে একটা x বাদ দিলে মাইনাস 2x সমান 5 এর থেকে 1 বাদ দিলে 1 থাকে, অর্থাৎ x সমান এই যে 1 আর ওই পাশে 2 চলে গেলে এই যে মাইনাস ওই পাশে চলে যাবে। অর্থাৎ x এর মান হচ্ছে 1/2 মাইনাস 1/2। এটা হচ্ছে আমাদের আনসার। 18 নম্বর অঙ্কে দেখুন এখানে বলা হয়েছে যে একটি খোলা জলাধারের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 2.5 মিটার, 2 মিটার এবং 100 মিটার এবং জলাধারটির আয়তন কত? আপনারা জানেন যে আয়তকার অর্থাৎ কোনো পুকুর বা আয়তকারের কোনো আয়তন বের করতে হলে আগে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা লাগে। তো আমাদের এখানে দেওয়া আছে কি কি? জলাধারের দৈর্ঘ্য দেওয়া আছে 2.5 মিটার আর প্রস্থ দেওয়া রয়েছে আমাদের হচ্ছে 2 মিটার আর উচ্চতা দেওয়া রয়েছে 100 মিটার। এখন আমাদের বলেছে জলাধারটির আয়তন কত? এখন জলাধারটির আয়তন বের করতে হলে আমাদের জানি যে আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো আমরা এখন লিখতে পারি যে জলাধারটির আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দেখুন আমার এখন দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? 2.5 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার, উচ্চতা 100 মিটার। 2.5 এর সাথে 2 গুণ করলে কত হয়? 5
আর 100 অর্থাৎ 5 গুণ 100 500 অর্থাৎ মিটার মিটার গুণ করলে ঘনমিটার হয়। উত্তর হচ্ছে 500 ঘনমিটার। 19 নম্বরে বলা হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ কি হবে? এটা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ বলেছে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুইটি কোণ কত হবে? অর্থাৎ আমরা জানি যে যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান কত হয়? 3 কোণের সমষ্টি আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি হয়। আর যেহেতু এখানে বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ কি হবে? অর্থাৎ একটি কোণ জানে হচ্ছে 90 ডিগ্রি। এখন আমাদের বলছে যে 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া, অর্থাৎ সমকোণ মানেই তো হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3 কোণের থেকে যে কোনো হচ্ছে একটি সমকোণ ছাড়া। তাহলে একটি সমকোণ ছাড়া 3 কোণ থেকে একটা কোণ বাদ দিলেই কিন্তু আমাদের মেইন কোণটা বের হয়ে যাচ্ছে। অর্থাৎ একটি কোণ 90 ডিগ্রি হলে দুইটি কোণ আমাদের কত? 180 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি যদি বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে 90 ডিগ্রি। অতএব উত্তর হবে 90 ডিগ্রি। অপর কোণটি হচ্ছে হচ্ছে কি কোণ? সূক্ষ্ম কোণ। অর্থাৎ 90 ডিগ্রি কমে বা উপরে যে কোণ হয় সেটা সূক্ষ্ম কোণ হয়। এখন আমাদের 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখুন যে 2022 সালে জনশুমারি ও গৃহ গণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত? এই যে এটা কিন্তু হচ্ছে আমাদের যখন পরীক্ষা হচ্ছিল এটাতে কিন্তু ভুল দেওয়া ছিল। এটা হচ্ছে মুখস্থ বিদ্যার পড়া এক কথায়। তো আমাদের এখানে মোট জনসংখ্যা ছিল 16,98,28,911 জন। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আজকের ম্যাথের সমাধান। পরবর্তী দিন আমি আবারও আরেকটা প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি কোনো আপু ভাইয়ের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।